হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথার অ্যান্ড ইউটিউবার। আজকে একটা নতুন ভিডিও তো নিয়ে এলাম। এই ভিডিওটা কন্টিনিউয়েশন করছি। আগের ভিডিও দিয়েছিলাম পার্ট 1-এ, আজ হিস্ট্রির ভিডিও দিচ্ছি। 20টা প্রশ্ন দিয়েছিলাম আগের উইকে। যারা দেখোনি চ্যানেলে গিয়ে অবশ্যই ইম্প্যাক্ট চ্যানেলে গিয়ে দেখো। ফেসবুক পেজেও আছে আমার। যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখো, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে। আজকে 21 থেকে 40 করাবো, মানে আজকেও 20টা প্রশ্ন এই ভিডিওতে বলবো। সো 1 থেকে 20 যে ভিডিওটা দিয়েছি চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা দেখো। পরপর দেখলে বা শুনলে বা লিখে নিলে ডেফিনেটলি কিন্তু তোমরা বেনিফিট হবে। অনেকেই আমাকে মেসেজ পাঠাচ্ছে যে স্যার খুব ভালো হচ্ছে আপনার ভিডিওগুলো, এবং আপনি এই ভিডিওটা কন্টিনিউ করুন যাতে আমরা খুব বেনিফিটেড হই। এবং WBCS প্রিলিমিনারির যে কটা ভিডিও আমি দিয়েছি, প্রত্যেকটা ভিডিও ছাত্রছাত্রীরা ভীষণ ইফেক্টিভলি ইমপ্রুভড হচ্ছে এবং তারা পড়াশোনায় একটা ইন্টারেস্ট গ্রো আপ হচ্ছে। এটাই আমার অ্যাচিভমেন্ট লাইফে। ওকে, সো ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে যে কথাটা বলি, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। সো কোয়েশ্চেন নাম্বার 21, সিন্ধু সভ্যতাকে, এটা কিন্তু এসএকিউ, এমসিকিউ নয়। আমি আগের 20টাও এসএকিউ দিয়েছি। একটু ডিসকাস করছি, কেন কি খুঁটিয়ে পড়াটা খুব জরুরি। যে কোনো কম্পিটিটিভ এক্সামে হিস্ট্রি একটা ভাইটাল সাবজেক্ট, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর WBCS এ তো কথাই নেই, হিস্ট্রি ছাড়া WBCS সম্ভবই হতে পারে না। তোমাদের এখনো অবধি যে সিলেবাস আছে, হিস্ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট সিলেবাস। যারা জানো, মানে খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো আমি সেই জন্য হিস্ট্রির ওপরে খুবই জোর দিচ্ছি এবং আরও দেব, বিকজ আমি হিস্ট্রিরই মেইনলি আমি হিস্ট্রি টিচার। এছাড়া আমি এনি আদার প্রচুর পড়াই বিগত 21 বছর ধরে। যারা আমাকে পার্সোনালি চেনো তারা তো জানোই, যারা চেনো না, যদি আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি, দেখে নিও। তাও আমি নাম্বারটা বলে দিচ্ছি, 8910618541। এনি কম্পিটিটিভ প্রিপারেশন, যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি, স্পোকেন ইংলিশ, ডিগ্রি কোর্স, অনার্স এবং গ্র্যাজুয়েট লেভেল অনার্স এবং পাস কোর্সে, ক্লাস 11-12 আর্টসের সমস্ত সেমিস্টারে এখন ভর্তি চলছে। অনলাইন এবং অফলাইনে ক্লাস হয়। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট করতে পারো 8910618541। এবারে কোয়েশ্চেন ডিরেক্ট চলে আসছি। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয় কেন? আনসার, সিন্ধু নদের তীরে প্রথম আবিষ্কৃত হওয়ায় প্রথমে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো। কিন্তু সাম্প্রতিককালে নানান আবিষ্কার প্রমাণ করছে যে এই সভ্যতা সিন্ধু তট অতিক্রম করে ভারত ও পাকিস্তানের নানান স্থানে এবং ভারতের বাইরে ইরান পর্যন্ত বিস্তার লাভ করেছিল। এছাড়া মহেঞ্জোদারোর তুলনায় হরপ্পা অঞ্চলে তুলনামূলকভাবে অনেক বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এবং এই সব নিদর্শনের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনেক বেশি হওয়ায় বর্তমানে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 22, সিন্ধু সভ্যতা ও প্রাক বৈদিক যুগ সম্পর্কে আমাদের তত্ত্ব
তথ্য জানার উপাদান কি কি? সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের তথ্য জানার বিভিন্ন জানার উপাদান আছে। যেমন ধরো মূর্তি, মূর্তি 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 পোড়া মাটির কাজ, শিলমোহর, হরপ্পা ও মহেঞ্জোদারো শহরের বিভিন্ন ভগ্নাবশেষ, ভাঙা অংশ আর কি, পাথর, ব্রোঞ্জ, তামার অলঙ্কার, বাসনপত্র ও হাতিয়ার, প্রাগৈতিহাসিক জাহাজ ঘাটা যেমন লোথাল ইত্যাদি। আর ঋগ্বৈদিক যুগ সম্পর্কে আমাদের তথ্য জানার প্রধান উপাদান হলো চতুর্বেদ, প্রধানত ঋগ্বেদ ও বৈদিক সাহিত্য। ওকে, 23 কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতায় শিলমোহর কিসের জন্য ব্যবহৃত হতো? আনসার, প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন যে সিন্ধু সভ্যতায় প্রধানত ব্যবসা বাণিজ্যের জন্য শিলমোহর ব্যবহার করা হতো। 24 ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব দেয়, ক্লাস সাবজেক্টেও দেয়, কম্পিটিটিভেও আসে। মহেঞ্জোদারো কথার অর্থ কি? এটি কোথায় অবস্থিত? শৃন্ধি, দন্তে শয়রস্যি নয় ধয় রফলা রস্যি, শৃন্ধি শব্দ মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। এটি বা মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। 25 হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ কি? বা দুটো কারণ আমি বলে দিচ্ছি, প্রধানত দুটো কারণ। এক, সিন্ধু নদীতে বন্যা। 2, মহেঞ্জোদারোর কাছে ভয়াবহ ভূমিকম্প। এছাড়া মনে রাখতে পারো, যদি বেশি দেয়, মেন্সে যদি দেয় তাও আমি বলে দিচ্ছি আর কয়েকটা। জলবায়ুর হঠাৎ পরিবর্তনের জন্য বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়া, কৃষির অবনতি, উর্বর কৃষি অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়া এবং বনভূমির ধ্বংসপ্রাপ্তি। 4, কৃষি জমিতে সমুদ্রের জল প্রবেশ করায় চাষের জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি ছিল প্রাকৃতিক কারণ। আর্থসামাজিক কারণও ছিল, সেগুলো তোমরা ডিটেল বড় প্রশ্নে পাবে। আমি এত ডিটেলে এই ছোট প্রশ্নে এসএকিউতে যাচ্ছি না। ওকে, সো 26 হরপ্পা সভ্যতার অবদান কি? বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার অবদান হলো প্রথম নগর পরিকল্পনা, প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা, প্রথম পৌর সংস্থা, প্রথম স্থাপত্য কলা, প্রথম জনকল্যাণমূলক পরিকল্পনা। এগুলো হচ্ছে সব প্রথম হয়েছে হরপ্পা সভ্যতায়। এইটাই হচ্ছে স্পেশালিটি, এই মানে এতগুলো যে কটা বললাম। ওকে, নেক্সট হচ্ছে 27 আর্য কারা? প্রচলিত ধারণায় ইন্দো ইউরোপীয় ভাষাভাষীদেরই আর্য বলা হয়েছে। অধিকাংশ ঐতিহাসিকদের মতে দীর্ঘকায় মানে লম্বা চওড়া, গৌড়বর্ণ, ফর্সা এবং দেখতে সুদর্শন মানে দেখতে খুব সুন্দর হবে আর্যরা ছিল ভারতের বহিরাগত এক জাতি, বাইরে থেকে এসেছিল, যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া অথবা রাশিয়ার দক্ষিণাঞ্চল কিংবা ইউরোপের অস্ট্রিয়া, হাঙ্গেরি অথবা চেকোস্লোভাকিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে আর্যরা ভারতবর্ষে এসেছিল। ওকে, আর্য শব্দের অর্থের মাধ্যমে একটি নির্দিষ্ট ভাষা গোষ্ঠীকেই বোঝানো হয়। প্রকৃতপক্ষে ইন্দো ইউরোপীয় ভাষাভাষীদেরই আর্য বলা হয়ে থাকে।
ওকে, নেক্সট কোয়েশ্চেন 28 হচ্ছে আর্য কাদের বলা হয়? আর্য শব্দের অর্থের দ্বারা একটি নির্দিষ্ট ভাষাগোষ্ঠীকে বোঝায়। প্রকৃতপক্ষে ইন্দো ইউরোপীয় ভাষাভাষীদেরই আর্য বলা হয়ে থাকে। দেন 29, বেদকে শ্রুতি বলা হয় কেন? এগুলো কমন কোয়েশ্চেন বাট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু আক্ষরিক অর্থে বেদ লিখিত হওয়ার বহু আগে, যখন বেদ লেখা হয়েছে তার আগে থেকেই প্রাচীন আর্য ঋষিরা মুখে মুখে বেদ রচনা করতেন এবং গুরুর কাছ থেকে শিষ্যরা তা শুনে শুনে মুখস্থ করে নিতেন। তাই বেদের অপর নাম শ্রুতি। এবার দেখো, একটা মানে তোমাদের যাতে ভুলে না যাও বলে দিই, শ্রুতি মানে কি? শোনা। অর্থাৎ এই গুরুর কাছ থেকে শিষ্যরা শুনে শুনে যেহেতু মুখস্থ করতেন, তাই এর নাম, বেদের অপর নাম দেওয়া হয়েছে শ্রুতি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, উপনিষদ কি? উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? উপনিষদ কি না, 4 বেদের ঋক, সাম, যজু ও অথর্ব, প্রতিটি বেদ আবার 4টি ভাগে বিভক্ত, যেমন সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। অর্থাৎ বেদের শেষতম অংশ হলো উপনিষদ, যা বেদের অন্তে অবস্থিত। অন্ত মানে শেষ। প্রতিটি বেদের শেষ ভাগে বিন্যস্ত থাকায় উপনিষদকে বেদান্ত বলা হয়। 31 কোয়েশ্চেন, উপনিষদের বিষয়বস্তু কি? উপনিষদে হিন্দুদের কর্ম, মায়া, মুক্তি প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেগুলো দেখবে উপনিষদ বা আমি যেগুলো বললাম বেদের পার্টগুলো, এগুলো কিন্তু যাদের দর্শন শাস্ত্র আছে ক্লাস 11-12 ডিগ্রি কোর্সে বা ছিল, আগে পড়েছে, আমি পড়েছি এবং পড়াই, সো তাদের আরও এই কনসেপ্টগুলো অনেকটাই ক্লিয়ার থাকা উচিত। তো বলছি কি, আরেকবার বলে দিচ্ছি উপনিষদের বিষয়বস্তু, যে উপনিষদে হিন্দুদের কর্ম, মায়া, মুক্তি প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া এতে, অর্থাৎ এই উপনিষদে জীব ও ব্রহ্ম, আত্মা ও পরমাত্মা প্রভৃতি বিষয়েও আলোচনা আছে। উপনিষদে হিন্দু দর্শন শাস্ত্রকে বেশ উন্নত অবস্থায় দেখা যায়। ওকে, 32, ঋগ্বেদে উল্লিখিত সপ্ত সিন্ধু, অর্থাৎ সপ্ত সিন্ধু কোন অঞ্চল বলা হয়েছে? ঋগ্বেদে সপ্ত সিন্ধু অঞ্চল কি কি? শতদ্রু 1, 2 বিপাশা, 3 ইরাবতী, 4 চন্দ্রভাগা, 5 বিতস্তা, 6 সিন্ধু ও 7 সরস্বতী। এই 7টা নদীর অববাহিকা অঞ্চল, 7 সিন্ধু, সপ্ত সিন্ধু, 7টা সিন্ধু যেহেতু আছে তাই জন্য একে সপ্ত সিন্ধু বলা হচ্ছে। ওকে, সো এই হলো ঋগ্বেদে সপ্ত সিন্ধু বলা হয় একে। নেক্সট হচ্ছে 33, ঋগ্বৈদিক যুগে সভা সমিতি বলতে কি বোঝো? ঋগ্বৈদিক যুগে সভা ও সমিতি নামে দুটি পরিষদ কোনো রাজ্যের রাজশক্তি নিয়ন্ত্রণ করত। রাজ্যের বয়োবৃদ্ধদের নিয়ে সভা গঠিত হতো, আর সমিতি ছিল জনসাধারণের সাধারণ পরিষদ। রাজ্যের শাসন, বিচার ও জনকল্যাণ সংক্রান্ত কাজের ব্যাপারে এই সংস্থা দুটি অংশগ্রহণ করত। ওকে, ঐতিহাসিক রমিলা থাপারের মতে প্রজাতান্ত্রিক রাষ্ট্রে সমিতির ক্ষমতা নিঃসন্দেহে বেশি ছিল।
ওকে। 34, ঋগ্বৈদিক যুগের দুজন দেবতার নাম কি কি? পৃথিবী ও মরুত। 35, বর্ণাশ্রম প্রথা প্রথম কারা চালু করেন? কিসের ভিত্তিতে? আর্যরাই প্রথম বর্ণাশ্রম প্রথা বা বর্ণ প্রথা চালু করেন। কিসের ভিত্তিতে? না, ভারতে আর্যদের বসতি স্থাপনের প্রথম যুগে ভারতীয়রা তাদের দেহের বর্ণ অনুসারে দুটি শ্রেণীতে বিভক্ত হয়। একটা হলো এক কৃষ্ণকায়, দুই শ্বেতকায় আর্য। পরবর্তীকালে পেশা ও কর্মের ভিত্তিতে আর্য সমাজে বর্ণপ্রথা দেখা দেয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নাম। ওকে। নেক্সট 36, বৈদিক সমাজে চতুরাশ্রম কি? ঋগ্বৈদিক যুগে আর্যরা তাদের জীবনকে পরিপূর্ণ করে গড়ে তোলার উদ্দেশ্যে সমগ্র জীবনকে 4টি পর্বে বা আশ্রমে বিভক্ত করেন, যা চতুরাশ্রম নামে পরিচিত। আশ্রম কথার অর্থ হলো জীবনের অবস্থা। এই আশ্রমগুলি ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্য বা ছাত্র অবস্থায় গুরুগৃহ থেকে বিদ্যা শিক্ষা করতে হতো। 2, এরপর সংসার জীবন শুরু হতো, যা গার্হস্থ্য জীবন। 3, জীবনের তৃতীয় পর্ব বা বানপ্রস্থে সংসার জীবন থেকে অবসর নিয়ে বনে বসবাস করতে হতো। এবং 4, সন্ন্যাস বা শেষ পর্বে সব কিছু ত্যাগ করে ঈশ্বরমুখী হয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করতে হতো। 37, নেক্সট কোয়েশ্চেন, প্রাচীন বৈদিক যুগের কয়েকজন বিদুষী মহিলার নাম? অপালা, লোপামুদ্রা, ঘোষা, গার্গী, মৈত্রেয়ী। 38 কোয়েশ্চেন, আদি বৈদিক যুগের পারিবারিক কাঠামো কেমন ছিল? বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল যৌথ পরিবার প্রথা। এই পরিবার ছিল একান্নবর্তী ও পিতৃতান্ত্রিক। পিতা বা বয়স্ক ব্যক্তি ছিলেন পরিবারের সর্বময় কর্তা, তাই তাকে গৃহপতি বা কুলোপা বলা হতো। পরিবারের সকলে তার নির্দেশ অনুগতভাবে পালন করত। 39, আদি বৈদিক যুগে নারীর স্থান কি ছিল? পুরুষতান্ত্রিক বৈদিক সমাজে পুত্র সন্তানের জন্ম বেশি কাম্য হলেও কন্যা সন্তানের লালন পালনে কোনো ত্রুটি ছিল না। সমাজে নারীদের চরিত্রের মান ছিল উন্নত ও মর্যাদাপূর্ণ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আদি বৈদিক যুগের নারীরা যথেষ্ট উৎকর্ষের পরিচয় দেন। এ যুগের অপালা, ঘোষা, মমতা, লোপামুদ্রা প্রমুখ নারীরা জ্ঞান গরিমায় খ্যাতি লাভ করেন। লাস্ট হচ্ছে 40, আদি বৈদিক যুগের প্রধান শিল্প কি কি ছিল? ঋগ্বেদের যুগে প্রধান শিল্প ছিল সুতি ও পশম বস্ত্রবয়ন। বস্ত্রবয়ন ছাড়াও এই যুগে কারিগরি শিল্প উন্নতি লাভ করে। এদের মধ্যে রথ ও যুদ্ধাস্ত্র নির্মাণ শিল্প ছিল প্রধান। এই হলো আজকের 21 থেকে 40টা বাছাই করা 20টা প্রশ্ন উত্তর হিস্ট্রি। থ্যাংক ইউ।